নমস্কার বন্ধুরা, নাইস লাইফের পক্ষ থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগত জানাই। এটা আপার দোকান থেকে একটু এগিয়ে এসে আর হিমালয়া থেকে একটু আগেই এই ঝর্ণাটা পড়ছে। দারুণ জায়গা, বিউটিফুল ঝর্ণা, বিউটিফুল। 16:24 ভোরবেলা উঠে 5টার মধ্যে আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। চোখে না দেখলে এই সৌন্দর্য ছবিতে শুধুমাত্র উপভোগ করা সম্ভবই নয়। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। মানে পাহাড়ি এলাকার এরকম সুন্দর একটা ভিউ, মানে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও এই যে কষ্টের পরে যে প্রাপ্তি, এই ঝর্ণার জল আস্তে আস্তে গায়ে লাগছে, মন জুড়িয়ে যায়। যতটা ক্যামেরাতে দেখছেন আপনারা, কিন্তু এই চোখের সামনে যে এত রূপ দৃশ্য প্রকৃতির, এই দৃশ্য কখনো ভুলিবার নয়। জীবনে কি করলাম আর কি পেলাম, এই দৃশ্য সম্মুখীন না হলে আপনারা বুঝতেই পারবেন না। ধন্যবাদ সকলকে। না, এদিকে রডোডেনড্রন, ও অপরূপ, অপরূপ। এর সাথে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটাকেও পবিত্র একটা মন্দির। ব্যাম্বু থেকে বেরিয়ে আপ হিল ডাউন হিল করে প্রথমে লোয়ার দোবান, তারপরে আপার দোবান। এখানেও অনেকগুলি হোটেল রয়েছে, এখানেও স্টে করা যায়, খাওয়া থাকা সব কিছুই সুবিধা আছে। এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। আপার দোবানের পরে আবার আপ হিল ডাউন হিল করে হিমালয়া। এখানে সকলে যে যার মতো করে মানত করে যায়, এই দেখতে পাচ্ছেন সব মানসিক এ করা রয়েছে। এখানে দড়িও বেঁধে যায়। হিমালয়াতেও অনেকগুলি হোটেল রয়েছে, এখানেও স্টে করা যায়, খাওয়া থাকা সমস্ত রকম সুবিধাও আছে এবং এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। হিমালয়া থেকে আপ হিল ডাউন হিল করে দিওরালি। এই দিওরালিতে গিয়েই আমরা ড্রাই ফ্রুট খেয়ে নিই এবং চা খেয়ে আমরা আবার চলতে শুরু করি এমবিসির দিকে। আসলে আমাদের প্রথমে প্ল্যান ছিল দিওরালিতে স্টে করার, কিন্তু হাতে এখনও অনেক সময়, তখন বাজে বেলা 12টা প্রায়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এমবিসির দিকে এগিয়ে যাব। তবে আমার টিমকে বারবার বলেছিলাম অ্যাক্লামেটাইজ হওয়ার জন্য দিওরালিতে থাকা খুবই আবশ্যক ছিল এবং 12টার পর থেকে ওয়েদার খারাপ হয়ে যায় সেই আশঙ্কাও আছে, কিন্তু আমার টিম এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই
নিয়ে নেয়। থেকে এমবিসি যাওয়ার দুটো রাস্তা আছে, তবে বাঁ দিক থেকে অর্থাৎ নদীর বাঁ দিক দিয়ে রাস্তাটি ধসপ্রবণ বলে রাস্তাটি সর্বসাধারণের জন্য বন্ধ আছে। নদী পেরিয়ে ডান দিক দিয়ে একটু ঘুরপথে যেতে হবে, আবার নদী পেরিয়ে নদীর বাঁ দিকে আসতে হবে। একটু বেশি পথ, তবে সেফ রাস্তা। আমরা নদী পেরিয়ে নদীর বাঁ দিকে পাড়ে উঠে লাঞ্চ খাওয়ার জন্য বিশ্রাম নিই। মুড়ি, কাঁচা ছোলা, চানাচুর, কিশমিশ দিয়ে লাঞ্চ সারি। লাঞ্চ করতে করতে প্রায় 3:30 বেজে যায়, বিকেল 3:30। তখন একটি কোরিয়ান টিমও সেখানে বসে বিশ্রাম নেয়। এদিকে ওয়েদার খারাপ হতে থাকে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়। আমরা রেনকোট পরে নিই, চলা শুরু করি। নদীর ধার দিয়ে প্রায় সমতল রাস্তা ধীরে ধীরে আপহিল শুরু হয়। ওদিকে বৃষ্টিও বাড়তে থাকে এবং খানিকক্ষণ পরে মুষলধারায় শিলাবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। যাই হোক, তার মধ্যে দিয়ে আমরা এগোতে থাকি। আমাদের মধ্যে রাকেশ বলে ছেলেটি অসুস্থ বোধ করতে থাকে এবং সে পিছিয়ে যায়। আমি তাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে চলতে থাকি। অবশেষে 5টা নাগাদ এমবিসিতে পৌঁছাই, কিন্তু পথে ভয়ানক বিপদের মধ্যে পড়তে পড়তে আমরা রক্ষা পেয়েছি। যেভাবে শিলাবৃষ্টির ঝড় উঠেছিল এবং ওই জায়গাটা ছিল ধসপ্রবণ এলাকা। উপরে বরফ জমে রয়েছে, পাহাড়ের উপরে ফাটল, যে কোনো সময় ওই জমা বরফের পাহাড় ভেঙে পড়তে পারত। অবশেষে 5টা নাগাদ আমরা এমবিসিতে পৌঁছই। এমবিসিতে পৌঁছে দেখি আমাদের প্রত্যেকের রেনকোট দিয়ে জল ঢুকেছে এবং আমরা সম্পূর্ণ ভিজে গেছি। ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বার করতে গিয়ে দেখি ব্যাগের রেন কভার দিয়ে জল ঢুকে ব্যাগের মধ্যে থাকা জামা কাপড়ও সম্পূর্ণ ভিজে গেছে। এদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে একটাও শুকনো জামা কাপড় নেই। তখন ঠকঠক করে কাঁপছি, প্রচণ্ড পিপাসাও পেয়েছে। রান্নাঘরে গিয়ে 2 বোতল গরম জল 300 টাকা নেপালি টাকা দিয়ে কিনে খাওয়া হলো। রান্নাঘরে আগুন সেঁকারও উপায় নেই, কারণ ওখানে গ্যাসে রান্না হয়। অগত্যা হোটেলের বিছানা থেকে কম্বল তুলে সেই কম্বল গায়ে দিয়ে কোনো রকম ঠান্ডা থেকে পরিত্রাণ পাই। তবে কষ্ট খুব হয়েছিল, কিন্তু রোমাঞ্চের আনন্দ ছিল খুব। ওখানেও 7:30টার মধ্যে ডিনার দিয়ে দেয়। আমরা খাওয়া দাওয়া করে নিই। ডাল, ভাত, সবজি, 850 টাকা নেপালি প্রতিজনের। থাকার জন্য নেপালি 250 টাকা প্রতিজনের। 1 কাপ চা নেপালি 200 টাকা। আমি বেশি একটা সেদিন খেতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়ার পর কাঁপতে কাঁপতে শুয়ে পড়ি, 2টো লেপ ও একটা কম্বল জড়িয়ে। সকালে উঠে দেখি রোদ উঠেছে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভেজা জামা কাপড়, জুতো সব শুকোতে দিয়ে দিই। আমাদের মধ্যে সাগির বলে ছেলেটির উচ্চতার দরুন অসুস্থতা শুরু হয়ে যায় রাত থেকে, তবে ও রাত্রে কিছু বলেনি। সাগির আমাদের সকালে বলে ওর অল্টিটিউড সিকনেস শুরু হয়ে গেছে। ওষুধপত্র দেওয়া হয় ও মাথায় কপালে মাসাজ করে দিই, একটু আরাম বোধ করে। আমরা সিদ্ধান্ত নিই ওই দিন এমবিসিতেই থেকে যাব। প্রায় সকাল 10টা নাগাদ আমাদের জামা কাপড় সব শুকিয়ে যায়। সাগির সুস্থ বোধ করে এবং ছেলেরা সিদ্ধান্ত নেয় সেই দিনই এবিসি রওনা দেবে। আমি না করি, কিন্তু ওরা অনড় থাকে। অগত্যা দ্রুত সব জিনিসপত্র গুছিয়ে আমরা এবিসির দিকে রওনা দিই। অল্প অল্প করে
সাগিরের সমস্যা আবার বাড়তে থাকে। তবে চারিদিকে এক অপরূপ শোভা, তা দেখতে দেখতে উপভোগ করতে করতে কষ্টকে চেপে রেখে সকলে এগোতে থাকি। সত্যি অপরূপ শোভা। উপরে নীল আকাশকে শ্বেতশুভ্র অন্নপূর্ণা পাহাড়গুলি যেন ঠেলাঠেলি করছে। নানান রকমের পাহাড়ি পাখি উড়ে চলেছে। তুলোর মতো সাদা বরফের উপর পাহাড়ি বেজি আমাদের দেখে যেন লুকোচুরি খেলছে। যতই আমরা এবিসির দিকে এগোচ্ছি ততই শারীরিক কষ্ট বাড়ছে, কিন্তু লক্ষ্যের হাতছানি আমাদের এগিয়ে নিয়ে চলে। আসলে আমরা এত দ্রুত উপরে উঠে এসেছি যে অ্যাক্লামেটাইজ হয়ে ওঠেনি, তাই উচ্চতার কারণে অসুস্থতা আমাদের কম বেশি সকলের হতে শুরু করে। তবে আমরা হার না মেনে এগোতে থাকি। তবে এও শিক্ষা হয় যে এটা একেবারেই উচিত নয়। আমাদের ধীরে সুস্থে উচ্চতাকে খাপ খাইয়ে আসা উচিত ছিল। যে কোনো সময় বড় বিপদ হয়ে যেতে পারত। আমার ট্রেকিংয়ের অভিজ্ঞতা দিয়ে ওদের বারণ করেছিলাম, কিন্তু ওরা কথা শোনেনি। যাই হোক, মারাত্মক যে লক্ষণগুলো যেমন শ্বাসকষ্ট, বমি, এগুলো কারো হয়নি। তাই ভয় না পেয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই। কয়েকটা ফটো তুলে আমরা হোটেলে চলে যাই। নেপালি 250 টাকা পার বেড। মালপত্র রেখে আমি বাইরে একটু ঘুরে দেখি হোটেলের ঘরগুলি প্রায় বরফে ঢেকে গেছে। চারিদিকে বরফ, আর হঠাৎ একটা বিকট আওয়াজ কানে আসে। জিজ্ঞাসা করে জানতে পারি ওটি অ্যাভালাঞ্চের শব্দ। এত ঠান্ডা লাগতে শুরু করে যে আর বাইরে থাকতে পারি না। ডাইনিংয়ে চলে যাই। ওখানে রুম হিটার লাগানো আছে, তাই জায়গাটা গরম। প্রায় সব বোর্ডার ডাইনিংয়েই বসে আছে। আমরাও ডাইনিংয়ে বসে লুডো খেলতে থাকি। সন্ধ্যা হতে থাকে। আমরা 3 প্লেট মিক্সড ফ্রায়েড রাইস, নেপালি 700 টাকা পার প্লেট, জল 2 বোতল, নেপালি 650 টাকা অর্ডার করি। খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আসলে ওখানে যেভাবে আনন্দ করাচ্ছিল সেইভাবে করতে পারি না, কম বেশি অসুস্থতার জন্য। এবিসিতেও আমি ঠিক মতো খেতে পারি না। তবে বিকালে পৌঁছে কাঁচা ছোলা ভেজানো ভালোভাবে খেয়েছি। কিন্তু প্রায় মাঝরাত থেকে সাগির এবং আজারের শরীর খুব খারাপ হতে থাকে। তবে শুধুই মাথার যন্ত্রণা, কিন্তু এতই বেশি হতে থাকে যে ভয় দড়িয়ে দেয়। ভোর আবার অপেক্ষা করতে থাকি। ভোর হতেই ব্যাগপত্র গুছিয়ে কয়েকটা ফটো তুলে নামতে শুরু করি। নামতে ছেলেরা সুস্থতা বোধ করতে থাকে, কিন্তু নামার সময় আবার মাসুদে এক হাঁটুতে লাগতে থাকে, তাই খুব স্লো হয়ে যায়। কিন্তু আমরা ভোর ভোর বেরিয়ে পড়ি বলে আমাদের হাতে অনেক সময় থাকে গন্তব্যে পৌঁছাবার। তবে আজকে আমাদের টার্গেট ছিল ঝিনুতে পৌঁছানো। সেটা হয়ে উঠল না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেল। তাই ব্যাম্বুতেই আমাদের সেদিন থাকতে হলো। তবে আজ অন্য একটি হোটেলে ছিলাম। সেখানে নেপালি 100 টাকায় পার বেড নিল। তবে রুমটি নন ফিনিশ ছিল, শুধু রং করতে বাকি ছিল। প্রায় 3টে নাগাদ ওখানে পৌঁছেছিলাম বলে ওখানে আমরা প্রথমে 2 প্লেট মিক্সড ফ্রায়েড রাইস, নেপালি 650 টাকায় পার প্লেট অর্ডার করি ও 5 জনে মিলে খাই। তারপর রুমে এসে সকলে মিলে লুডো খেলি। সন্ধ্যার সময় ডাইনিংয়ে গিয়ে 2 কাপ চা, নেপালি 120 টাকা পার কাপ ও 1 প্লেট পপকর্ন, নেপালি 400 টাকা 1 প্লেট খাই। আবার ডাইনিংয়ে বসে লুডো খেলতে থাকি। ডিনার দিয়ে দেয় ডিম, ভাত, সবজি, নেপালি 710 টাকা পার প্লেট। খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ি।
পরের দিনও সকাল সকাল উঠে তৈরি হয়ে 5টার মধ্যে ট্রেক শুরু করে নামতে থাকি। তবে কিছুটা যেমন ডাউনহিল আছে তেমনি আবার সিনুয়া পর্যন্ত আপহিলও আছে, যেটা বেশ চড়াই। আপার সিনুয়াতে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিই। আপার সিনুয়া পার করে পুরো ডাউনহিল পুরোটা নিচে নামার পরে রাকেশের সাথে দেখা হয়। এরপর আবার চমলং এটি আবার খাড়াই আপহিল। ওঠাটা খুব কষ্টের, তবে চারিদিকে প্রকৃতির উপলব্ধি করলেই সেই কষ্ট নিমেষে গায়েব। আমি উঠতে থাকি, রাকেশ পিছিয়ে যায়। এই অঞ্চলে কোডো মিলেট চাষ হয়। এরা কোডো মিলেট দিয়ে লোকাল অ্যালকোহল তৈরি করে। এখানে একটি ছোট মনেস্ট্রিও আছে। আমি একদম চমরং চেকপোস্টে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াই। তখনও আমার সঙ্গী সাথীরা পিছনে। এই চেকপোস্টে একজন অফিসার খুবই ভালো এবং আলাপপ্রিয়। ওনার সাথে কথা বলতে শুরু করি। নানান বিষয়ে কথা হতে থাকে। ভারতবর্ষের ও নেপালের রাজনৈতিক ইতিহাস নিয়েও দীর্ঘ আলোচনা হয়। অনেকক্ষণ পরে আমার সাথীরাও এসে পড়ে। তখন প্রায় 11:30 বাজে, দুপুর। ওই অফিসার আর আমি আমার সাথে থাকা ড্রাই ফ্রুট খেতে খেতে কথা বলতে থাকি। আমার সাথীরা আসার পর ছাতু গোলা হয় ও খাওয়া হয়। এখানেই আগে আমাদের পাসগুলি চেক আউট করে নিই। আবার চলার পালা। আরও খানিকটা ওঠার পর নিচে নামা ঝিনুদান্দার উদ্দেশ্যে। এই ডাউনটাও খুব খাড়া। এই প্রসঙ্গে বলে রাখি, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক 3 জায়গা থেকে শুরু করা যায়। তবে ঘান্ডুক থেকে শুরু করাটাই সবথেকে সুবিধাজনক, কারণ ঝিনু থেকে যদি শুরু করা হয় তবে প্রথমেই ঝিনু থেকে চমরং একদম খাড়া আপহিল। প্রথম চোটেই শরীরের সব এনার্জি চলে যাবে ও খুব পরিশ্রম হয়ে যাবে। আর ঘান্ডুক থেকে শুরু করলে হালকা আপহিল, বেশিরভাগটাই ডাউনহিল চমরং পর্যন্ত। তাতে শরীরের স্ফূর্তিটা বজায় থাকবে, কারণ পরিশ্রমটা তুলনামূলকভাবে অনেক কম হবে। আর চমরং থেকে ঝিনুদান্দা নামার পরই আমাদের ট্রেক শেষ। ঝিনুদান্দাতে হট স্প্রিং আছে, সেখানে স্নান করে ফ্রেশ হয়ে যাওয়া যায়। আসার সময় ঝিনুদান্দা দিয়েই আসাটা সুবিধে, কেন ডাউনহিল। এই ঝিনুদান্দায় একটি হট স্প্রিং আছে, সেখানে স্নান করে ফ্রেশ হয়ে যাওয়া যায়, কারণ কদিন স্নান করা যায় না। যাই হোক, ঝিনুদান্দাতেও আমি অনেক আগে নেমে এসে সাথীদের অপেক্ষা করতে থাকি। ওরা আসার পর আমি হট স্প্রিংয়ে স্নান করার জন্য যাই। ওরা কেউ স্নান করার জন্য যায় না। হট স্প্রিংয়ে যাওয়ার জন্য ওখানকার লোকাল লোক এলাকার উন্নয়নের জন্য নেপালি 200 টাকা পার হেড নেয়। 100 টাকা লাগেজের জন্য আর 100 টাকা স্নানের জন্য। কয়েকদিন স্নান না করার জন্য শরীরের ভিতরটা ছটফট করছিল স্নানের জন্য। তাছাড়া এটি প্রাকৃতিক গরম জল, এর ভেষজ গুণও অনেক বেশি। তাই প্রায় 30 মিনিট ধরে স্নান করি। যেহেতু আমার সাথীরা কেউ আসেনি, তাই বেশিক্ষণ ধরে স্নান করতে পারিনি। তাছাড়াও ঝিনুদান্দাতে গরমও লাগছিল। স্নানের পর আমি ওদের সাথে দেখা করার জন্য চলতে শুরু করি। ওরা দীর্ঘ সাসপেনশন ব্রিজে থাকবে বলেছিল। সেখানে গিয়ে দেখি মাসুদ আর রাকেশ আমার জন্য অপেক্ষা করছে, আর আজার ও সাগির গাড়ি বুক করার জন্য উপরে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।